হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পার্সি বাইশি শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস করে আলোচনা করব। প্রথমে কবিতাটির ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এখন আগে জেনে নেব ওডটা কী। Ode is a kind of poem, usually praising something. It is a form of lyric poetry expressing emotion, and it usually addressed to someone or something, or it represents the poet's musing on that person or thing. Shelley's Ode to the West Wind is such an ode. Ode to the West Wind was written in autumn 1819 and published in the volume Prometheus Unbound in 1920. It is a kind of Horatian ode with Pindaric touches. It is a celebratory ode with meditative and melancholy note. The West Wind is called the animating spirit of nature. The theme of the poem is death and regeneration. এখন আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথম লাইনে কবি বলছেন, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দ্য ব্রেথ অফ অটমস বিং। Here at the very first line of the west wind, the west wind is personified as it is addressed wild. ওয়েস্ট ওয়াইন্ডকে পার্সনিফাই করে ওয়াইল্ড স্পিরিট বলা হয়েছে এবং সম্বোধন হিসাবে ফার্স্ট ওয়ার্ড ও অ্যাড করা হয়েছে। আবার একটি পার্সনিফিকেশান প্রথম লাইনে, এবং এটি অটমকে পার্সনিফাই করেছে অ্যাজ লিভিং বিং, ব্রেথ অফ অটম। So in the very first line, here are two personifications, west wind as wild spirit and autumn as living being as it is breathing. পরের দুটি লাইনে, thou from whose unseen presence the leaves dead are driven like ghosts from an enchanter fleeing. Thou from whose, here at the very beginning of the second line, west wind is addressed as thou. ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, বাতাসকে চোখে দেখা যায় না, তাই এখানে বাতাস বইলেও আমরা অনুভব করতে না পারলে পরের দুটি লাইনে, দাউ ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড আর ড্রাইভেন লাইক ঘোস্ট ফ্রম অ্যান এনচেন্টার ফ্লিইং। Thou from whose, here at the very beginning of the second line, west wind is addressed as thou. From whose unseen presence, ওয়াইন্ডকে বাতাসকে চোখে দেখা যায় না, তাই এখানে বাতাস বইলে আমরা অনুভব করতে পারলেও দেখতে পাই না, তাই বলা হচ্ছে আনসিন প্রেজেন্স। The leaves dead are driven like ghosts. The dead leaves are driven like ghosts, অর্থাৎ গাছের শুকনো ঝরা পাতাগুলি ভূতের মতো উড়ে চলেছে। ফ্রম এন এনচেন্টার ফ্লিইং, জাদুকরের মন্ত্রাবলে, অর্থাৎ জাদুকরের মন্ত্রাবলে যেমন আত্মাগুলি পালিয়ে বেড়ায়, তেমনি ওয়েস্ট ওয়াইন্ডের প্রভাবে ডেড লিভস অর্থাৎ শুকনো পাতাগুলি যেন পালিয়ে বেড়াচ্ছে। পরের লাইন দুটিতে, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেট্রিক রেড। হিয়ার ইন দ্য ফোর্থ লাইন দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য কালার্স অফ দ্য লিভস, অর্থাৎ যেসব পাতাগুলি ওয়াইন্ডের প্রভাবে ভূতের ন্যায় উড়ে যাচ্ছে সেগুলি কেমন রঙের কবি বর্ণনা করেছেন। সেগুলি কেমন না হলুদ, কালো, ধূসর এবং আভা লাল বর্ণের। এবং এর সাথে সাথে 5 নম্বর লাইনে কবি বলছেন, pestilence strike in multitude, pestilence strike in means জরাজীর্ণ, এবং
মাল্টিটিউড মিন্স পাতাগুলি। অর্থাৎ কবি 5 নম্বর লাইনে পাতাগুলি কেমন বর্ণ ধারণ করেছে সেগুলি বর্ণনা করেছে। পরের লাইন দুটিতে অর্থাৎ 6 নম্বর এবং 7 নম্বর লাইনে, ও দাও হু চ্যারিয়টেস টু দেয়ার ডার্ক উইন্টি বেড, দ্য উইং সিট হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো। 6 নম্বর এবং 7 নম্বর লাইনগুলিতে কবি গাছের বীজগুলির কথা বর্ণনা করেছেন। কবি বলেছেন, হু চ্যারিয়টেস, হিয়ার হু ইজ ওয়েস্ট ওয়াইন্ড। হু চ্যারিয়টেসের অর্থ হলো যে বহন করে নিয়ে যায়। কি নিয়ে যায় না সিডস অর্থাৎ দানাগুলি। কে নিয়ে যায় না ওয়েস্ট ওয়াইন্ড। কোথায় নিয়ে যায়? টু দেয়ার ডার্ক উইন্টি বেড অর্থাৎ ঠান্ডা কালো মাটিতে। অর্থাৎ এখানে ব্ল্যাক সয়েলকে বুঝিয়েছে, রেগুর সয়েল যেটা আমরা বলি। 7 নম্বর লাইনে বলেছেন, দ্য উইন্ড সিডস অর্থাৎ দানাগুলির যেন ডানা হয়েছে এবং এরা আপনা থেকেই উড়ে চলেছে। হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো। 7ম লাইনের শেষে বলা হয়েছে হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো। আমরা 6 নম্বর লাইনে আলোচনা করার সময় জানলাম যে সিডগুলি ব্ল্যাক সয়েলে আশ্রয় নিয়েছে এবং 7 নম্বর লাইনের শেষে বলা হয়েছে দানাগুলি প্রাণহীন অবস্থায় আছে। হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো। এবং 8 নম্বর লাইনে কবি বলছেন, ইচ লাইক এ কপস উইথিন ইটস গ্রেভ। কবি বলছেন দানাগুলি যেন মৃতদেহের মতো ওই কালো মাটির কবরে শায়িত আছে। পরের দুটি লাইন অর্থাৎ 9ম এবং 10ম লাইনে, আনটিল দাইন অ্যাজিউর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ। 9ম এবং 10ম লাইনগুলিতে কবি বলছেন দানাগুলি ততদিন পর্যন্ত মাটির নিচে প্রাণহীনভাবে থাকবে যতদিন না বসন্তকাল এসে নতুনভাবে অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করবে। থাইন অ্যাজিওর সিস্টার অফ দ্য স্প্রিং। দ্য স্প্রিং ওয়াইন্ড ইজ কনসিডার্ড টু বি দ্য সিস্টার অফ ওয়েস্ট ওয়াইন্ড। অর্থাৎ বসন্তকাল হলো পশ্চিমা বায়ুর বোন। 10ম লাইনে হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ। হার ক্ল্যারিয়ন অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গমের কথা বলা হয়েছে। ওভার দ্য ড্রিমিং আর্থ মানে সিডগুলি দানাগুলি থেকে অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা বলেছে। ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 11 এবং 12তম লাইনগুলিতে খুব সুন্দর উপমা তুলে ধরা হয়েছে। অ্যান্ড ফিল ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন ইয়ার। বসন্তকালে মেষপালকরা যেমন তাদের মেষপাল নিয়ে মাঠে খাওয়াতে নিয়ে যায়, তেমনই স্প্রিং ওয়াইন্ড কী করে না দানা থেকে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। উইথ লিভিং হিউজ অর্থাৎ প্রাণ সঞ্চার করে দানাগুলির মধ্যে। অ্যান্ড অর্ডার্স প্লেইন অ্যান্ড হিলস অর্থাৎ পাহাড় ও সমতল ভূমিকে ভরিয়ে তোলে। পরের লাইনে অর্থাৎ 13তম লাইনে বলছেন, ওয়াইল্ড স্পিরিট হুইচ আর মুভিং এভরিহোয়ার। ওয়েস্ট ওয়াইন্ড সব জায়গায় ছড়িয়ে আছে। ওয়েস্ট ওয়াইন্ডকে ওয়াইল্ড স্পিরিট বলেছেন। পরবর্তী লাইনে, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার। হিয়ার at the 14th line, west wind of autumn is personified as destroyer and preserver. West wind is the destroyer. ওয়েস্ট ওয়াইন্ডকে ডেস্ট্রয়ার বলা হয়েছে কেননা অটম এর ওয়েস্ট ওয়াইন্ড পাতাগুলিকে ঝরিয়ে দেয় এবং বীজগুলিও ফেলে দেয়। আবার ওয়েস্ট ওয়াইন্ডকে প্রিজার্ভার বলা হয়েছে কারণ স্প্রিং এর ওয়েস্ট ওয়াইন্ড বীজের অঙ্কুরোদ্গম অর্থাৎ প্রাণ সঞ্চার করে। দ্য ইমেজ অফ ডেথ অ্যান্ড রিবার্থ আর অ্যানাউন্সড ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। এবার আসছি দ্বিতীয় স্ট্যাঞ্জাতে, দ্বিতীয় স্তবকে অর্থাৎ 15তম লাইন থেকে, দ্য ওয়ান হুজ স্ট্রিম মিড দ্য স্টিফ স্কাইস কমোশন। 15 নম্বর লাইনে প্রথমে ওয়েস্ট ওয়াইন্ডকে নদীর স্রোতের সাথে তুলনা করেছেন এবং বলেছেন,
আকাশটাও যেন পশ্চিমা বায়ুর বিচরণ ক্ষেত্র, এবং সেখানে লুজ ক্লাউডস লাইক আর্থ ডিকিং লিভস আর শেড, অর্থাৎ মেঘেরা যেন ঝরা পড়া পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। হিয়ার ক্লাউড ইজ কম্পেয়ার টু ডিকেইং লিভস। পরবর্তী দুটি লাইনে অর্থাৎ 17 এবং 18তম লাইনে, শুক ফ্রম দ্য ট্যাঙ্গেল অফ হেভেন অ্যান্ড ওশিয়ান। হেভেন অ্যান্ড ওশিয়ান অর্থাৎ আকাশ এবং সমুদ্রের মাঝখানে মেঘেরা বিচরণ করেছে, এবং এটি অর্থাৎ ক্লাউডস আর দ্য অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং। ক্লাউডস আর ইমাজিনড দ্য মেসেঞ্জার অফ রেইন অ্যান্ড লাইটনিং। পরবর্তী লাইনে, দেয়ার আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ থাইন ইয়ারি সার্জ। ওয়েস্ট উইন্ড যেন আকাশের নীল রঙে রাঙিত হয়েছে, এবং সেই নীলাভ পশ্চিমা বায়ুর আকাশে কি দেখা যাচ্ছে না রেইন অ্যান্ড লাইটনিং, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এই রেন অ্যান্ড লাইটনিংকে 20তম লাইনে খুব সুন্দর উপমা দেওয়া হয়েছে, বলা হয়েছে, like the bright hair uplifted from the head of some fierce mind. Mind হলো woman worshipper of Bacchus. And who is Bacchus? Bacchus is the Greek god of wine. তো মিনাড এর সাদা চুলের সাথে লাইটনিংকে তুলনা করেছেন কবি। পরবর্তী 21, 22 এবং 23 নম্বর লাইনে, ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য হরাইজন টু দ্য জেনিস হাইস্ট দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম। কবি বলছেন, দিগন্ত রেখা থেকে আকাশের সর্বত্র মিনাডের চুলের গোছা যেন ঘিরে রেখেছে। দ্য ডায়ার্স অফ দ্য ডাইং ইয়ার্স to which this closing night will be the dome of a vast sepulchre. অর্থাৎ কবি বলছেন, এমন পরিস্থিতি যেন দ্য ডায়ার্স অর্থাৎ ফুনেরাল সং গাওয়া হচ্ছে, কেননা আজই যেন বছরের শেষ হবে, এবং উইল বি দ্য ডোম অফ এ ভ্যাস্ট সেপালচার অর্থাৎ সমাধির গম্বুজ তৈরি করা হবে। অর্থাৎ পরিষ্কারভাবে বললে, ঘন কালো মেঘ এমনভাবে ঘিরে রেখেছে যেন গম্বুজের মতো, এবং এই গম্বুজটি হলো বছরের সমাধিস্থল। কেন এরকমটি বলা হয়েছে তার গভীর কারণ পরের লাইনগুলিতে বলা হয়েছে। ভল্টেড উইথ অল দাই কংগ্রিগেটেড মাইট অফ ভ্যাপোর্স, অর্থাৎ ঘন কালো মেঘগুলি সব একত্রিত হয়েছে, এবং সেখান থেকে ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেইন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল ব্রাস্ট ও হিয়ার, এবং সেখান থেকে কি না বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টি শুরু হবে। ও হিয়ার, কবি এখানে পশ্চিমা বায়ুকে শোনার আহ্বান জানিয়েছেন। থার্ড স্ট্যান্ডাতে অর্থাৎ 29, 30, 31, 32 লাইনগুলিতে কবি বলছেন, Thou who didst waken from his summer dream, the blue Mediterranean, where he lay. 3 নম্বর স্ট্যান্ডার শুরুতে ওয়েস্ট উইন্ড কী করছে না শান্ত ভূমধ্যসাগরকে জাগিয়ে তুলছে। লাল্ড বাই দ্য কয়েল অফ হিস ক্রিস্টালাইন স্টিম, এখানে কবি ভূমধ্যসাগরের বর্ণনা দিয়েছেন। ভূমধ্যসাগর যেন স্বচ্ছ জল দোল খায় ঘুমাচ্ছিল। কোথায় ঘুমাচ্ছে না 32 নম্বর লাইনে বলছে, বিসাইড এ পিউমিস আইসল ইন দ্য বেস বে। পিউমিস আইসল হলো একটি দ্বীপ যেটি কিনা লাভা উদ্গীরণের ফলে সৃষ্ট, এবং এটি ভিসুভিয়াস আগ্নেয়গিরির লাভায় সৃষ্টি। আর বেইস বে হলো বিখ্যাত একটি সি বিচ যেটি কিনা ইটালির পশ্চিম এবং অস্ট্রিয়া আর নেপলসের মধ্যবর্তী অবস্থিত। এবং এই 4টি লাইনের সম্পূর্ণ অর্থ হলো, বেইস বের পিউমিস আইসলের ধারে স্বচ্ছ এবং মৃদু আন্দোলিত ভূমধ্যসাগর যেন ঘুমাচ্ছিল, এবং
তারপর পশ্চিমা বায়ু এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। পরবর্তী 33, 34, 35 এবং 36 নম্বর লাইনে কবি বলছেন, and saw in sleep old palaces and towers quivering within the waves intenser day. and saw in sleep অর্থাৎ ভূমধ্যসাগর যেন ঘুমে আচ্ছন্ন ছিল, তখন কেমন পরিস্থিতি ছিল সেটি বর্ণনা করেছেন। ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স, একটা সময় এখানে রোমানদের সুন্দর বাড়িঘরগুলি ছিল যেগুলি এখন ভগ্ন দশা লাভ করেছে। এবং 36তম লাইনে কবি বলছেন, কোয়েভারিং উইথিন দ্য ওয়েভস ইন্টার্নসার ডে, অর্থাৎ সমুদ্র তীরের ঘরগুলি ছবি সমুদ্রের জলে পড়ে এবং সমুদ্র যখন উত্তাল হয় তখন সেই উত্তাল সমুদ্রের কম্পিত জলে সেই বাড়িঘরগুলিও যেন কম্পিত হতে থাকে। এবং পরবর্তী দুটি লাইন অর্থাৎ 37 এবং 38 নম্বর লাইনে কবি বলছেন, অল ওভারগ্রোন উইথ অ্যাজিওর মস অ্যান্ড ফ্লাওয়ার্স। এখানে কবি এখনও বর্ণনা করেছেন বেইজ বের তীরে রোমানদের ভগ্ন বাড়িগুলির কথা, যেগুলি কিনা মস জাতীয় গাছ এবং তার মধ্যে থেকে ছোট ছোট ফুল গাছে ঢেকে গিয়েছে। সো সুইট, খুব সুন্দর, দ্য সেন্স ফ্রেন্ডস পিকচারিং দেম। এবং কবি চাইছিলেন এমন সুন্দর একটি দৃশ্য চিত্রিত করতে, কিন্তু তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন ওই ছোট ছোট ফুলের সুগন্ধে। পরবর্তী লাইনগুলিতে, দাও ফর হুজ পাথ দ্য আটলান্টিক লেভেল পাওয়ার্স ক্লিভ দেমসেলভ ইন্টু চ্যাসিং। দাও, এখানে দাও বলতে ওয়েস্ট ওয়াইন্ডকে বুঝিয়েছেন। দাও ফ্রম হুজ পাথ দ্য আটলান্টিক লেভেল পাওয়ার্স ক্লিভ দেমসেলভ ইন্টু চ্যাসিং। আগের লাইনগুলিতে কবি ভূমধ্যসাগরের উপরে পশ্চিমা বায়ুর প্রবাহের কথা বলেছেন, এখন আটলান্টিক মহাসাগরের কথা বলছেন। তিনি বলছেন পশ্চিমা বায়ুর প্রভাবে আটলান্টিক মহাসাগরের জল যেন বিভক্ত হয়ে গেছে এবং তার ফলে কি দেখা যাচ্ছে সেটি পরের লাইনে বলছেন, while far below the sea blooms and oji woods। পশ্চিমা বায়ুর প্রভাবে জল সরে যাওয়ায় জলের তলদেশে ফুটে থাকা ফুল এবং জলমগ্ন সামুদ্রিক গাছপালা দেখা যাচ্ছে এবং সেই গাছপালাগুলির অবস্থা কবি বর্ণনা করেছেন 40তম লাইনে, হুইচ ওয়ার দ্য স্যাবলেজ ফলিয়েজ অফ দ্য ওসিয়ান। অর্থাৎ গাছপালাগুলি যেন বিবর্ণ রং ধারণ করেছে এবং বিবর্ণ রং ধারণ কেন করেছেন সেটা কবি বলছেন, যেটা পশ্চিমা বায়ুর প্রভাবে, পশ্চিমা বায়ুর ভয়ে তারা বিবর্ণ রং ধারণ করেছে। স্যাবলেজ ফলিয়েজ এর অর্থ হলো ডেড লিফ অর স্টেম। 41 এবং 42তম লাইনগুলিতে কবি বলছেন, নো দাই ভয়েস অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার। অর্থাৎ আটলান্টিক সমুদ্রের তলদেশে গাছপালাগুলি পশ্চিমা বায়ুর প্রভাবে ভীত এবং সন্তুষ্ট। নো দাই ভয়েস, ভয়েস অফ দ্য ওয়েস্ট ওয়াইন্ড। হু নো দাই ভয়েস, না সি ব্লুমস অ্যান্ড ওজি উডস। সমুদ্রের তলদেশের ফুলগুলি এবং গাছগুলি তারা পশ্চিমা বায়ুর প্রভাব জানত। তাহলে আমরা দেখা পাচ্ছি পশ্চিমা বায়ুর ভয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশের গাছপালাগুলি বিবর্ণ হয়ে গেছে এবং অ্যান্টেম্বেল তারা ভয়ে কাঁপছে, অ্যান্ড ডেসপয়েল দেমসেলস ও হিয়ার, এবং তারা নিজেদের পাতাগুলি নিজেরাই ঝরিয়ে দিচ্ছে ও হিয়ার। অর্থাৎ তখন পশ্চিমা বায়ুর তার আগমন তারা বুঝতে পারল, অর্থাৎ পশ্চিমা বায়ুর যে আগমন হচ্ছে সেটা বুঝতে পেরে তারা তাদের পাতাগুলি ঝরিয়ে দিচ্ছে। চতুর্থ স্ট্যাঞ্জাতে প্রথম লাইন অর্থাৎ 43তম লাইন, ইফ আই ওয়ার এ ডেড লিফ দাউ মাইটেস্ট বিয়ার। অর্থাৎ যদি কবি মৃত পাতা হতো তাহলে তিনি পশ্চিমা বায়ুর সাথে উড়ে যেতেন। ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ থি। কবি আরও বলেছেন তিনি যদি ভাসমান মেঘ হতেন তাহলে তিনি পশ্চিমা বায়ুর সাথে উড়ে যেতেন।
এ ওয়েভ টু প্যান্ট বিনিথ দাই পাওয়ার অ্যান্ড শেয়ার দ্য ইম্পালস অফ দ্য স্ট্রেংথ। অর্থাৎ তিনি যদি ঢেউ হতেন তাহলে তিনি পশ্চিম বায়ুর শক্তির সাথে তিনিও বইতেন। 47তম লাইনে বলছেন অনলি লেস ফ্রি দ্যান দাও ও আনকন্ট্রোলেবল। কবি এখানে নিজের প্রতি একটু আক্ষেপ করেছেন, অনলি লেস ফ্রি দ্যান দাও, অর্থাৎ কবি এখন আবদ্ধ, তিনি পশ্চিমা বায়ুর মতো মুক্ত নয়। এবং আরও বলেছেন ও আনকন্ট্রোলেবল, তিনি পশ্চিমা বায়ুকে আনকন্ট্রোলেবল বলেছেন। আনকন্ট্রোলেবল অর্থাৎ অদম্য, কেউ দমন করতে পারে না। ইফ ইভেন আই ওয়ার ইন মাই বয়হুড, অর্থাৎ এটা যদি তার বাল্যকাল হতো, অর্থাৎ কবির বাল্যকাল যদি হতো এটা, এবং অ্যান্ড কুড বি দ্য কমরেড, যদি আমার সাথী হতো, অর্থাৎ কবি বলছেন ওয়েস্ট উইন্ড যদি আমার সাথী হতো বাল্যকালে, অফ দ্য ওয়ান্ডারিংস ওভার হেভেন, এবং আকাশে যদি একসাথে তারা বিচরণ করতো, তাহলে কী হতো, অ্যাজ দেন হোয়েন টু আউটস্ট্রিপ দ্য স্কাই স্পিড, তাহলে তিনি হয়তো ওয়েস্ট উইন্ডকে হারিয়ে দিতেন তখন। কিন্তু তিনি পরের লাইনগুলিতে বলেছেন স্কেয়ার সিমড এ ভিশন, অর্থাৎ এগুলি সবই স্বপ্ন। আই উড নেভার হ্যাভ স্ট্রাইভেন অ্যাজ দাস উইথ থি ইন প্রেয়ার ইন মাই সোর নিড। লাইনটি খুবই তাৎপর্যপূর্ণ। কবি বলছেন তিনি বাল্যকালে যেমন ছিলেন তেমনটি যদি থাকতেন তাহলে এই হতাশাগ্রস্ত জীবন তিনি কখনোই ওয়েস্ট উইন্ডের কাছে গিয়ে সাহায্যের আবেদন করতেন না। 53তম লাইনে কবি বলছেন ও লিফট মি অ্যাজ এ ওয়েভ এ লিফ এ ক্লাউড। কবি এখন প্রার্থনা করছেন পশ্চিমা বায়ুর কাছে, প্লিজ লিফট মি লাইক এ ওয়েভ এ লিফ এ ক্লাউড। I fall upon the thorns of life I bleed. He is falling into the life's sharp thorns and bleeding. জীবনের যন্ত্রণা তাকে বিদ্ধ করেছেন, তিনি রক্তাক্ত। Shelley refers to the miseries of his life. He was abandoned by the society and howled down by the critics. পরের 55 এবং 56তম লাইনে এ হেভি ওয়েট অফ আওয়ার্স has chained and buoyed onto like thee, tameless and swift and proud. কবি বলছেন I was once as proud, fast and unruly as you, but time has shackles and diminishes his pride. কবি একটা সময় পশ্চিমা বায়ুর মতো ছিলেন, কিন্তু সময় সব কিছু কেড়ে নিয়েছে। 5th স্ট্যাঞ্জা অর্থাৎ পঞ্চম স্তবকে প্রথম লাইন কবি বলছেন মেক মি দ্য আয়ার ইভেন অ্যাজ ফরেস্ট ইজ। আয়ার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। কবি এই লাইনগুলিতে নিজেকে অরণ্যের সাথে তুলনা করেছেন। তিনি বলতে চাইছেন অরণ্যের মধ্য দিয়ে বায়ু প্রবাহিত হলে যেমন সুরের সৃষ্টি হয়, তেমনই সুর কবির জীবনে বয়ে কে আনবে না, পশ্চিমা বায়ু। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন। মাই লিভস বলতে এখানে কবির বয়সকে বুঝেছেন। তিনি বলছেন যে একটা সময় শুকনো পাতা যেমন ঝরে যায়, তেমনি তার বেঁচে থাকার সময়কালও একটু একটু করে শেষ হয়ে আসছে। দ্য টিউমিল্ট অফ দ্য মাইটি হারমোনিস। পশ্চিমা বায়ুর প্রবল কোলাহল কী করছে না, উইল টেক from both a deep autumnal tone, অর্থাৎ that it will bring powerful autumnal music out of both me and forest, অর্থাৎ পশ্চিমা বায়ুর প্রবল কোলাহল জঙ্গল এবং আমার মধ্যে এক ধরনের মিউজিক সৃষ্টি করবে। এবং এই মিউজিকটি কেমন পরের লাইনে তিনি আলোচনা করছেন। সুইট দো ইন স্যাডনেস, অর্থাৎ ইট উইল বি বিউটিফুল ইভেন দো ইট ইজ স্যাড। কবি বলছেন পশ্চিমা বায়ুর প্রভাবে তার মধ্যে যে সঙ্গীত সৃষ্টি হয় সেটি দুঃখের হলেও তা সুন্দর। 61 এবং 62তম লাইনে কবি বলছেন বি দাও স্পিরিট ফায়ার্স মাই স্পিরিট বি দাও মি ইম্পেটাস ওয়ান। বি দাও স্পিরিট ফায়ার স্পিরিট, এখানে ফায়ার স্পিরিট বলতে পশ্চিমা বায়ুকে বুঝিয়েছেন। এর অর্থ হলো অদম্য শক্তি। কবি এই লাইনগুলিতে পশ্চিমা বায়ু নিজের মধ্যে নেওয়ার জন্য আহ্বান করেছেন। 63 এবং 64তম লাইনে ড্রাইভ ইন মাই ড্রেড থটস ওভার দ্য ইউনিভার্স।
like withered leaves to quicken a new birth. Drive my dead thoughts. এখানে কবি নিজের থটকে, নিজের চিন্তা ভাবনাকে শুষ্ক পাতার সাথে তুলনা করেছেন, তাই বলেছেন ডেড থট অর্থাৎ মৃত চিন্তা ভাবনা। কবি বলছেন পশ্চিমা বায়ু যেমন শুষ্ক পাতাগুলিকে বয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেয়, তেমনই কবি চান যে পশ্চিমা বায়ু যেন তার চিন্তা ভাবনাকে, তার কবিতাকে সর্বত্র ছড়িয়ে দেয়। স্ক্যাটার মাই ডেড থট অ্যাক্রস দ্য ইউনিভার্স লাইক ফলেন লিভস টু ইন্সপায়ার সামথিং নিউ অ্যান্ড এক্সাইটিং। 65তম লাইনে কবি বলছেন অ্যান্ড বাই দ্য ইনক্যান্টিনেশন অফ দিস ভার্থ। ইনক্যান্টিনেশনের অর্থ হলো ম্যাজিক্যাল পাওয়ার। পশ্চিমা বায়ু কবির কবিতাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরে স্ক্যাটার as from the unextinguished hearth ashes and sparks my words among mankind. লাইনগুলি খুবই তাৎপর্যপূর্ণ। কবি বলছেন আগুন না নেভানোর ফলে তার ছাই এবং অগ্নিশিখা যেমন ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই ওয়েস্ট ওয়াইন্ড তার ভার্স, তার কবিতাকে সর্বত্র ছড়িয়ে দেবে এবং এর ফলে পৃথিবীর সবাই তখন জানতে পারবে এই কবিতার কথা। বি থ্রু মাই লিপস টু অ্যান আনঅ্যাওয়েকেন্ড আর্থ দ্য ট্রাম্পেট অফ প্রফেসি। আনঅ্যাওয়েকেন্ড আর্থের অর্থ হলো পৃথিবী যেন ঘুমে আচ্ছন্ন হয়ে আছে এবং কবি চাইছেন তার মাধ্যমে, তার কবিতার মাধ্যমে সবাই জাগুক এবং জানুক। কি জানবে না, ট্রাম্পেট অফ প্রফেসি অর্থাৎ প্রেডিকেশন অফ ফিউচার, ভবিষ্যতের সম্পর্কে জানুক সারা পৃথিবী। এবং লাস্ট লাইনে কবি বলছেন ও ওয়াইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং মি ফার ওয়াইন্ড। লাইনটি খুবই সুন্দর এবং তাৎপর্যপূর্ণ। কবি লাস্ট লাইনে ওয়াইন্ড এর কাছে অর্থাৎ বাতাসের কাছে প্রশ্ন করছেন ইফ উইন্টার ইজ অন ইটস ওয়ে ইজ নট স্প্রিং গোয়িং টু ফলো ইট সুন। উইন্টার ইজ দ্য সিজন অফ ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন. It is followed by spring, which is considered to be the season of birth and regeneration. Accordingly, the advent of winter heralds the news of spring, which it follows.